হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন নিয়ে বিশেষ ক্লাস করাচ্ছি। আজকে আমি করাবো 57 নম্বর ক্লাস। এটি 1 সেপ্টেম্বর সেকেন্ড শিফটে হয়েছিল। বন্ধুরা, এসএসসি কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে। তো তোমরা যারা পরীক্ষা দেবে এবং ভালো ফল করতে চাও, তোমাদের বলবো অবশ্যই প্রশ্নপত্র ভালো করে দেখো এবং প্রশ্নপত্রের সঙ্গে আমি যে এক্সট্রা ডিটেলস করাচ্ছি অবশ্যই তোমরা সেটাও দেখে নেবে। তো তোমাদের কারো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নপত্রগুলো। ভারতের নিচের কোন স্থানে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে কম পার্থক্য দেখা যায়? নিম্নলিখিত কোন রাজ্যে দিন এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কম রয়েছে? তো সঠিক উত্তর হবে কেরালায়। কেরালায় কিন্তু দিনে এবং রাতে তাপমাত্রার খুব একটা হেরফের হয় না। সবথেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায় রাজস্থানে। দেখো, আমরা জানি রাজস্থানের রয়েছে থর মরুভূমি, যে থর মরুভূমিতে দিনের বেলায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যায় এবং রাতে ওই তাপমাত্রা নেমে আসে 15 ডিগ্রি। তো রাজস্থানের থর মরুভূমিতে কিন্তু এই তাপমাত্রার বিস্তর পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার ব্যাপক ব্যবধান দেখা যায় রাজস্থানের থর মরুভূমিতে। আর কেরালায় কিন্তু দিন এবং রাতের মধ্যে তেমন পার্থক্য দেখা যায় না তাপমাত্রার। নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বসুন্ধরা দোরাস্বামীকে 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে ভারতনাট্যম। তো ভারতনাট্যম নাচের জন্য বসুন্ধরা দোরাস্বামীকে 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। ভারতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম ভারতের সবথেকে পুরনো শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, সবথেকে পুরানো শাস্ত্রীয় নৃত্য এই ভারতনাট্যম, যেটি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। আমরা যদি দেখি মোহিনীনাট্যম এবং কথাকলি, এটি কেরালার শাস্ত্রীয় নৃত্য এবং কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে। সঙ্গীত নাটক একাডেমি, যেটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর সদর দপ্তর নতুন দিল্লি। বর্তমান চেয়ারম্যান সন্ধ্যা পুরেচা। ঠিক আছে, চল নেক্সট। পদ্মা সুব্রমণিয়াম, আলোরমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি, অনিতা রত্নম কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? পদ্মা সুব্রমণিয়াম, আলোরমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম এনারা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে ভারতনাট্যম। এনারা সবাই ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের বলছি, তোমরা কিন্তু এবং যে সমস্ত ড্যান্সের ফর্ম রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে মুখস্থ করে যাবে। নিম্নের কোন রাজ্য 2022-23 সালে দীর্ঘ 54 বছর পর সন্তোষ ট্রফি জিতেছে? তো সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত এই সন্তোষ ট্রফি। তো দীর্ঘ 54 বছর পর কোন রাজ্য বা কোন দল এই সন্তোষ ট্রফি জিতেছে? সঠিক উত্তর হবে কর্ণাটক। কর্ণাটক 2022-23 সালে সন্তোষ ট্রফি জিতেছে। এই নিয়ে তারা 5 বার কিন্তু সন্তোষ ট্রফি জিতেছে। সবথেকে বেশি এই সন্তোষ ট্রফি কাপ জিতেছে বাংলা পেয়েছে 32 বার।
সন্তোষ ট্রফি 1941 সালে প্রথম শুরু হয়েছিল। 2023-24 মরশুমে সন্তোষ ট্রফি জিতেছে সার্ভিসেস। তো বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? তো বর্তমান সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন সার্ভিসেস। ভারতীয় সংবিধানে 129 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? নিম্নলিখিত কোন বিবৃতিটি 129 নম্বর অনুচ্ছেদে রয়েছে? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এটি সুপ্রিম কোর্টকে একটি রেকর্ড আদালতে হিসাবে প্রদান করে। তো 129 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে সুপ্রিম কোর্ট একটি রেকর্ড আদালত হিসাবে প্রদান করে। ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ কোন ঘরানার একজন কণ্ঠশিল্পী ছিলেন? তো দেখো, তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, তো অবশ্যই ভালো করে দেখে নেবে। তো পণ্ডিত যশরাজ তিনি কিন্তু মেওয়াতি ঘরানার একজন কণ্ঠশিল্পী ছিলেন। পণ্ডিত যশরাজ ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াতি বা যোধপুর ঘরানার একজন ভারতীয় কণ্ঠশিল্পী। তো মেওয়াতি বা যোধপুর ঘরানার একজন কণ্ঠশিল্পী ছিলেন পণ্ডিত যশরাজ। পণ্ডিত যশরাজ যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছেন, তিনি 1975 সালে পদ্মশ্রী, 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1990 সালে পদ্মভূষণ এবং 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তো পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1975, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1987, পদ্মভূষণ 1990 এবং পদ্মবিভূষণ 2000 সালে। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 29 থেকে 30 কোন বিষয়ে আলোচনা করা রয়েছে? তো ভারতীয় সংবিধানে 29 থেকে 30 কোন বিষয়ের কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর হবে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার এটি কিন্তু রয়েছে 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদে। এটি কিন্তু একটি মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 এবং ভাগ 3-এ কিন্তু বলা রয়েছে। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 18তম পর্যায়ক্রমিক শ্রম বাহিনী সমীক্ষা বা পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুসারে শহরাঞ্চলে মহিলাদের মধ্যে বেকারত্বের হার, তো যেটা 15 বছর বা তার বেশি বয়সী মহিলাদের, 2023-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কত শতাংশ কমেছে? তো শহরাঞ্চলে মহিলাদের বেকারত্বের হার 2023-এর জানুয়ারি অনুযায়ী কত শতাংশ কমেছে? তো কমেছে 9.2%। মহিলাদের বেকারত্বের হার কমেছে 9.2%। ঠিক আছে, তো কোন মহিলাদের সমীক্ষার কথা বলা রয়েছে? তো এখানে কিন্তু 15 বছর বা তার বেশি বয়সী মহিলাদের নিয়ে কিন্তু এই সমীক্ষা চালানো হয়েছিল। বায়ুমণ্ডলের দৈনিক আবহাওয়া পরিবর্তন ড্যাশের সাথে সম্পর্কিত? কোন স্তরে বায়ুমণ্ডলের দৈনিক আবহাওয়া পরিবর্তন হয়? তো ট্রোপোস্ফিয়ারে কিন্তু আবহাওয়া দৈনিক পরিবর্তন হয়। কোন স্তরে? ট্রোপোস্ফিয়ারে কিন্তু আবহাওয়ার দৈনিক পরিবর্তন হয়ে থাকে। 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার কম? নিম্নলিখিত কোন রাজ্যের সাক্ষরতার হার কম? তো দেখো, কেরালার কত শতাংশ? 94% সাক্ষরতার হার। মিজোরামের 91.33%। গোয়ায় সাক্ষরতার হার 88.7%। ত্রিপুরার সাক্ষরতার হার 87.5%। তো কোন রাজ্যের সাক্ষরতার কম অপশন অনুযায়ী? তো সঠিক উত্তর হবে ত্রিপুরা রাজ্যের সাক্ষরতার হার কম। দেখো, সাক্ষরতার হার সবথেকে কম 3টি রাজ্য: বিহার
সেখানে সাক্ষরতার হার 61.8, অরুণাচল প্রদেশ 65.3, রাজস্থান 66.1 এবং সবথেকে বেশি রয়েছে যে রাজ্যের সাক্ষরতার হার কেরালা 94%, লাক্ষাদ্বীপ 91.85% এবং মিজোরাম 91.33% এবং ত্রিপুরায় রয়েছে 87.5 এবং গোয়ায় রয়েছে 88.7। বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির, তো বিখ্যাত বৃহদেশ্বর মন্দির অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে বিখ্যাত বৃহদেশ্বর মন্দির অবস্থিত। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাবুর জেলায় অবস্থিত একটি শিব মন্দির। এটি চোল স্থাপত্যের নিদর্শন। চোল রাজা প্রথম রাজরাজ চোল এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন। তো তাঞ্জাবুর মন্দিরটি কোন রাজাদের আমলে নির্মাণ হয়েছিল? চোল রাজাদের। চোল রাজা প্রথম রাজরাজ চোল এটি নির্মাণ করেছিলেন। আর বৃহদেশ্বর মন্দির একটি শিব মন্দির। কোন সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক কোষ আবিষ্কার করেন 1665 সালে। 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরকারি বাজেটের মূলধন প্রাপ্তির উদাহরণ? তো নিচের কোনটি সরকারি বাজেটের মূলধন প্রাপ্তির উদাহরণ? তো সঠিক উত্তর হবে সরকারি বন্ড বিক্রি। সরকারি বন্ড বিক্রি এটি কিন্তু সরকারের বাজেটের মূলধন প্রাপ্তির উদাহরণ। কোন অভিনয় পোশাক, গহনা, মুখের মেকআপ ইত্যাদি ব্যবহার নিয়ে আলোচনা করে? কোন অভিনয় পোশাক, গহনা, মুখের মেকআপ ইত্যাদির ব্যবহার নিয়ে আলোচনা করে? তো সঠিক উত্তর হবে অহর্য অভিনয়। অহর্য অভিনয় এটি পোশাক, গহনা এবং মুখের মেকআপ ইত্যাদির ব্যবহার নিয়ে আলোচনা করে। আর নাট্যশাস্ত্র কে লিখেছিলেন? নাট্যশাস্ত্র, তো নাট্যশাস্ত্র লিখেছিলেন ভরতমুনি, তাই তো? ভরতমুনি নাট্যশাস্ত্র লেখেন ভরতমুনি। ঠিক আছে, চলো নেক্সট। পণ্ডিত ভজন সুপরি যিনি 2022 সালে মারা যান, তিনি কোন বাদ্যযন্ত্রের একজন খ্যাতনামা শিল্পী? পণ্ডিত ভজন সপুরি। তো পণ্ডিত ভজন সপুরি তিনি একজন সন্তুর বাদক। দেখো, ভজন সপুরি 1992 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2004 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো ভজন সপুরি 1992 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2004 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। আর ভজন সপুরি তিনি একজন সন্তুর বাদ্যযন্ত্র বাদক শিল্পী। ঠিক আছে, সন্তুর বাদ্যযন্ত্র বাদক একজন শিল্পী। নিচের কোনটি ট্রান্সফার পেমেন্টকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? নিচের কোনটি ট্রান্সফার পেমেন্টকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? তো এটি অপশন নম্বর খ হয়ে যাবে সঠিক উত্তর। কোনো পণ্য ও পরিষেবা বিনিময় ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকার কর্তৃক অর্থ প্রদান। কোনো পণ্য ও পরিষেবার বিনিময় ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকার কর্তৃক অর্থ প্রদান, এটি ট্রান্সফার পেমেন্টের সবথেকে ভালো সংজ্ঞায়িত করে। রেড আর্থ অ্যান্ড পিওরিং রেইন এই উপন্যাসটির লেখককে? রেড আর্থ অ্যান্ড পিওরিং রেইন এই উপন্যাসটি লিখেছিলেন বিক্রমচন্দ্র। কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে বিক্রমচন্দ্র। নোয়াখাই একটি বিখ্যাত ফসল কাটার উৎসব। নোয়াখাই একটি বিখ্যাত ফসল কাটার উৎসব। এটি ড্যাশ রাজ্যের পঞ্চমী তিথিতে পালন করা হয় এবং গণেশ চতুর্থীর উৎসবের একদিন পরে পালিত হয়। তো নোয়াখাই একটি কি উৎসব? এটি একটি ফসল কাটার উৎসব। কবে পালন করা হয়? তো পঞ্চমী তিথিতে পালন করা হয় এবং
গণেশ চতুর্থীর একদিন পরে। তো এই নোয়াখাই উৎসবটি কোন রাজ্যের উৎসব? তো নোয়াখাই উৎসবটি উড়িষ্যা রাজ্যের উৎসব। উড়িষ্যা রাজ্যের একটি ফসল কাটার উৎসব নোয়াখাই। 2023 সালে কোন দেশে আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল? তো 2023 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কথা বললেই আমাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ আমরা কিন্তু সেই অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গেছিলাম 19শে নভেম্বর, যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা হয়েছিল ফাইনাল ম্যাচ। তো সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা পরাজিত হয়েছিলাম। এর আগে 2003 সালেও কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে পরাজিত হয়েছিলাম ফাইনালে। তো 2023 সালের আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল। তো খেলাটি 5ই অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত হয়েছিল। আর এবছর যে বিশ্বকাপটা হয়েছে সেটা কিন্তু এবছর 13তম সংস্করণ। ভারত দুবার আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, একবার 1983 সালে কপিল দেবের নেতৃত্বে এবং 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। আর টি-20 বিশ্বকাপ জিতেছে দুবার, একবার 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আর এবছর 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে। কোন বইটি শচীন টেন্ডুলকারের আত্মজীবনী? নিম্নলিখিত কোন বইটি শচীন টেন্ডুলকারের আত্মজীবনী? মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। তো তার আত্মজীবনীমূলক বইয়ের নাম প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। এপ্রিল 2023 অনুযায়ী এপ্রিল 2023 তামিলনাড়ু নিচের কোনটিকে নিষিদ্ধ করতে একটি বিল পাস করে? তো তামিলনাড়ুর সংসদে নিচের কোনটি নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছিল? তো সঠিক উত্তর হবে অনলাইন গেমিং। অনলাইন গেমিং নিষিদ্ধ করার জন্য তামিলনাড়ু বিধানসভায় একটি বিল পাস করা হয়। কোন স্টেডিয়ামে 2011 আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়েছিল? 2011 সালের আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু মুম্বাইতে। ইডেন গার্ডেন কোথায়? কলকাতায়। ডিওয়াই প্যাটেল, নবি মুম্বাই। আর ফিরোজ শাহ কোটলা দিল্লি। তো এখন আর ফিরোজ শাহ কোটলা নেই, এটা হয়ে গেছে অরুণ জেটলি স্টেডিয়াম। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম নাম পরিবর্তন করে হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। তো এই 2011 সালে যে ফাইনাল ম্যাচটা হয়েছিল খুবই আনন্দের একটা ফাইনাল ম্যাচ হয়েছিল, কারণ এখানে ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। তো ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য আইসিসি একদিনের ক্রিকেটের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। মিত্র মেলা ছিল একটি বিপ্লবী সংগঠন, এটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? মিত্র মেলা। তো এটি হয়েছিল বিনায়ক সাভারকর। বিনায়ক দামোদর সাভারকরের এই মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন। মহারাষ্ট্রের নাসিকে 1904 সালে বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর এই গোপন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই গোপন সংস্থা মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর। কাইনেমেটিক সান্দ্রতার সিজিএস একক কি? কাইনেমেটিক সান্দ্রতার সিজিএস একক হলো স্ট্রোক বা সেমি স্কোয়ার পার সেকেন্ড। সেমি স্কোয়ার পার সেকেন্ড। দেখো, আইরিশ গণিতবিদ এবং পদার্থবিদ স্যার গ্যাব্রিয়েল স্টোকের নামে এই নামটি করা হয়েছে। কাইনেমেটিক সান্দ্রতার এসআই একক মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এসআই পদ্ধতিতে
কাইনেমেটিক সান্দ্রতার একক মিটার স্কোয়ার পার সেকেন্ড এবং সিজিএস পদ্ধতিতে হলো স্ট্রোক বা সেমি স্কোয়ার পার সেকেন্ড। নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামী বাঙালি আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত? নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামী এবং তার সঙ্গে ছিলেন আইনজীবীও, তো যাকে আমরা দেশবন্ধু নামে জানি, তো তিনি কে? তো তিনি হলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস আমাদের কাছে দেশবন্ধু নামে পরিচিত, যিনি একজন পেশায় আইনজীবী ছিলেন। দেখো, 1922 সালের ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের গয়া বার্ষিক সম্মেলনের পর স্বরাজ পার্টি গঠিত হয়েছিল। স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে 1 জানুয়ারি। 1923 সালের 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস বা CR দাস এবং মতিলাল নেহেরু প্রতিষ্ঠা করেছিলেন। আর চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তীতে কোনো ক্লাসে, তো অবশ্যই দেখবে সেই সমস্ত ক্লাস। তো এখনকার মতোই চলে যাচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।